কঙ্গো রেইন ফরেস্ট পৃথিবীর সকল রেইন ফরেস্টের সম্মিলিত আয়তনের 18%। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কঙ্গো নদী এই রেইন ফরেস্টের মধ্যে দিয়েই প্রবাহিত হয়। এই রেইন ফরেস্টের 2/3 গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে অবস্থিত এবং ওই দেশের 57% জলাভূমি জুড়ে রয়েছে এই অরণ্য। সুবিশাল জীববৈচিত্র্য এবং কেন্দ্রীয় আফ্রিকার লাখ লাখ লোকের জীবিকার যোগান দেওয়ার কারণে এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের 2/3 লোক এই রেইন ফরেস্টের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের ক্রমবর্ধমান জনসংখ্যা এবং দারিদ্র্য ও যুদ্ধ থেকে উৎখাত হওয়ার দরুন সেখানকার অধিকাংশ নাগরিক বন্যপ্রাণীর মাংসের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। ফাঁদ পেতে কিংবা গুলি করে বন্যপ্রাণী ধরা হয়, সেই মাংস হয় খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, না হয় তাদের রাজধানী কিনাশাসা ও অন্যান্য নগর অঞ্চলে বিক্রি করা হয়। কাঠ সংগ্রহকারী ও খনি খননকারী কোম্পানিগুলো রেইন ফরেস্টের একটা বিরাট অংশ পরিষ্কার করে রাস্তা বানানোর বদৌলতে শিকারীরা এখন অরণ্যে এমন গহীন জায়গায় পৌঁছাতে সক্ষম যেখানে তারা আগে যেতে পারত না। এর ফলে গরিলা ও বনবের মতো অনেক প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে রাতারাতি। আমাজন কিংবা ইন্দোনেশিয়ান রেইন ফরেস্টের তুলনায় বৃক্ষনিধনের হার এখানে অনেক কম হওয়া সত্ত্বেও কঙ্গো রেইন ফরেস্টের ইকোসিস্টেম অনেক দুর্বল হয়ে পড়েছে। বাণিজ্যিকভাবে কাঠ সংগ্রহ, কৃষিকাজের জন্য বন উজাড়, গাছ কেটে রাস্তা তৈরি এবং স্থানীয় লোকজনের মধ্যে দ্বন্দ্বের জন্য, যার ফলে বনজ সম্পত্তি অনেক কমে গিয়েছে এবং অন্য প্রাণীর মাংসের ব্যবসা অনেক বেড়ে গিয়েছে। কঙ্গো যুদ্ধ শেষ হওয়ার 1 বছর পর 2004 সালে সরকার দেশের অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে এবং অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য সেখানে বাণিজ্যিকভাবে কাঠ সংগ্রহের পরিমাণ বাড়ানোর ঘোষণা দেয়। গ্রিনপিসের মতে রেইন ফরেস্টের 50 মিলিয়ন হেক্টর অঞ্চলকে কাঠ সংগ্রহের জন্য বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে 20 মিলিয়ন হেক্টর শুধু গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের মধ্যেই পড়ে। FAO এর দেওয়া তথ্যমতে 1990 থেকে 2000 সালের মধ্যে কেন্দ্রীয় আফ্রিকায় প্রায় 91,000 বর্গ কিলোমিটার রেইন ফরেস্ট হারিয়েছে বৃক্ষনিধনের কারণে। অনুমান করা হচ্ছে 2030 সাল নাগাদ কঙ্গো রেইন ফরেস্টের 30% বিলীন হয়ে যাবে যদি না বৃক্ষনিধনের পরিমাণ নিয়ন্ত্রণ করা না হয় এবং বাণিজ্যিক কাঠ সংগ্রহ কমানো না হয়। জীববৈচিত্র্যে অনন্য এই রেইন ফরেস্ট, এখানে প্রায় 10,000 প্রজাতির উদ্ভিদের সন্ধান পাওয়া গিয়েছে, যার মধ্যে কমপক্ষে 30% শুধুমাত্র এই অঞ্চলেই পাওয়া যায়। এছাড়াও রয়েছে 400 প্রজাতির স্তন্যপায়ী, 700 প্রজাতির মাছ, 1000 প্রজাতির পাখি। যে সকল প্রজাতি এখানে পাওয়া যায় তার মধ্যে পিগমি শিম্পাঞ্জি, বন্য হাতি, গরিলা, কঙ্গো ময়ূর, সাদা গন্ডার, ওকাপি ও স্থল প্যাঙ্গোলিন অন্যতম। তবে এই সকল প্রজাতির মধ্যে অদ্বিতীয় প্রজাতি হচ্ছে ওকাপি, যেটি দেখতে অনেকটা জিরাফের মতো, কিন্তু এর পায়ের সাদা কালো ডোরাকাটা দাগ মনে করিয়ে দেয় জেব্রার কথা। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের অরণ্যে আনুমানিক 10,000 থেকে 20,000 ওকাপি রয়েছে বলে ধারণা করা হয়। এই ওকাপিগুলো সাধারণত 500 থেকে 1000 মিটার উচ্চতার পাহাড়ি অঞ্চলের দিকে এবং 500 মিটারের কম উচ্চতার জলাভূমিতে থাকে। ওই ওকাপিদের প্রধান খাদ্য হলো ঘাস, ফলমূল, চারাগাছ, ফার্ন, ছত্রাক ইত্যাদি। এমন অনেক প্রজাতির গাছ এরা খায় যা মানুষের জন্য বিষাক্ত। ওকাপির বিষটা পরীক্ষা করে দেখা যায় এরা বজ্রপাতে পুড়ে যাওয়া গাছের কয়লাও ভক্ষণ করে থাকে। এছাড়াও মাঠ পর্যবেক্ষণ করে জানা যায় এদের শরীরের খনিজ ও লবণের চাহিদা প্রাথমিকভাবে পূরণ করা হয় আশেপাশের নদী ও ঝর্ণার ঈষৎ লবণাক্ত সালফারযুক্ত লালচে কাদা থেকে। এছাড়াও এই রেইন ফরেস্টের অনেক বড় একটা অংশ জুড়ে বিচরণ করছে মাংসাশী আফ্রিকান চিতাবাঘ। নির্জনবাসী শক্তিশালী ও ক্ষিপ্রগতির এই চিতাবাঘ টিকটিকি থেকে শুরু করে পাখি, কৃষ্ণসার, মহিষের বাছুর পর্যন্ত সবকিছু শিকার করে। চিতাবাঘের চেয়ে আকারে ছোট কিন্তু অনেক ভয়ানক আরেকটি মাংসাশী প্রাণী হলো আফ্রিকান সোনালী বিড়াল। এই বিশালদেহী বিড়াল পাখি, বিবর, বানর এবং ছোট ছোট কৃষ্ণসার শিকার করে থাকে। এই অরণ্যের অন্যান্য মাংসাশী প্রাণীগুলো হলো গলায় ছোপ ছোপ দাগযুক্ত নখবিহীন ভোঁদর, আফ্রিকান ও পাম গন্ধগোকুল এবং নকুল। এই রেইন ফরেস্টের গাছের ঘন পাতার সামিয়ানায় বাস করে কালো কলম্বাস বানর, যারা তাদের লাফ দেওয়ার অসাধারণ পারদর্শিতার জন্য বিখ্যাত। এরা আফ্রিকার অন্যতম সংকটাপন্ন বানর প্রজাতি। কঙ্গো রেইন ফরেস্টে কিছু কিছু জায়গায় গাছপালা এত বেশি ঘন যে সেখানে এখন পর্যন্ত কোনো মানুষের পা পড়েনি।
এই অরণ্যের সবচেয়ে ঘন জায়গায় সূর্যালোকের মাত্র 1% পৌঁছতে পারে। আন্তর্জাতিক ক্যান্সার ইনস্টিটিউট রেইন ফরেস্টে আনুমানিক 1400 প্রজাতির উদ্ভিদের খোঁজ পেয়েছে, যা ক্যান্সারের প্রতিকার হিসেবে কাজে লাগানো যেতে পারে বলে মনে করা হচ্ছে। এখানে লিয়ানাস নামে এক প্রকার গুল্ম জাতীয় উদ্ভিদ পাওয়া যায়, যা দেখতে শিরার মতো এবং 3000 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। সেগুন কাঠ এই অরণ্যে অনেক বেশি দেখা যায়। সেগুন গাছগুলো 154 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। কাঠ হিসেবে এই সেগুন গাছের চাহিদা অনেক বেশি এবং এটি বন উজাড়ের অনেক বড় একটা কারণ। প্রায় 50,000 বছর যাবৎ মানুষজন বসবাস করে এই অরণ্যে। এখানে সব মিলিয়ে 150টি জাতি বাস করে, যাদের মধ্যে অনেকে এখানে গভীর অরণ্যে শিকার করে আর দলবদ্ধ হয়ে বসবাস করে। এই জাতিগোষ্ঠীগুলোর মধ্যে বিখ্যাত পিগমিরাও আছে, যারা বিভিন্ন নাম যেমন বুতি, আটা, বাকা, টা, এফে নামে পরিচিত। পিগমি পুরুষদের গড় উচ্চতা 4 ফুট 10 ইঞ্চি আর মহিলাদের গড় উচ্চতা 4 ফুট 1 ইঞ্চি। তাদের এই স্বল্প উচ্চতা তাদেরকে রেইন ফরেস্টের ভিতর সহজে চলাচল করতে সহায়তা করে। তাছাড়া কম উচ্চতার কারণে তাদের ওজনও কম হয়। এরা 15 থেকে 70 জনের এক একটা দল একত্রে বসবাস করে। তারা মূলত যাযাবর জীবনযাপন করে থাকে। বছরে বেশ কয়েকবার তারা স্থান পরিবর্তন করে। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় তারা তাদের জিনিসপত্র পিঠে বহন করে নিয়ে যায়। তাদের যাযাবর জীবনযাপনের ফলে অরণ্যের তেমন কোনো ক্ষতি হয় না, কারণ তারা কোনো নির্দিষ্ট একটি জায়গায় অনেক দিন থেকে সেখানে বনজ সম্পত্তির মাত্রাতিরিক্ত ব্যবহার করে না। কোনো বসতি গড়ে তোলার সময় এরা বনের ছোট ছোট গাছপালাগুলো পরিষ্কার করে, কিন্তু উপরে লম্বা লম্বা গাছের পাতাগুলো ওই রকমই রাখে, অতিরিক্ত তাপ ও বৃষ্টি থেকে নিজেদের রক্ষা করার জন্য। তারা যখন কোনো বসতি ছেড়ে যায় তখন সেখানে অরণ্য দ্রুত পূর্বের অবস্থায় ফিরে আসে। যদিও তারা পরিবেশ বান্ধবভাবে বসবাসের জন্য বিখ্যাত, কিন্তু বাণিজ্যিক কাঠ সংগ্রহ বা অবৈধভাবে বন দখলের মতো বিষয়গুলোর জন্য অরণ্যে বসবাসকারী লোকদেরকে জীবনের ঝুঁকিতে ফেলে দিচ্ছে। অধিকাংশ আফ্রিকান উপজাতিরা যারা অরণ্যে বসবাস করে তারা বছরের বেশিরভাগ সময় কোনো না কোনো গ্রামের কাছে বাস করে। এতে করে গ্রামের লোকজনের কাছে কাঠ ও বন্য প্রাণীর মাংস বিক্রি করা তাদের জন্য অনেক সহজ হয়ে যায়। তারা মূলত নিজেদের পছন্দের পরিবারের কাছে জিনিসপত্র বিক্রি করে, আর একবার তারা যদি দৃঢ় প্রতিজ্ঞা হয়ে যায় তাহলে একটি নির্দিষ্ট পরিবারের কাছেই বিক্রি করে। মাঝে মাঝে গ্রামের পরিবার ও অরণ্যের পরিবারের মধ্যে সম্পর্ক এত বেশি ভালো হয়ে যায় যে সে সম্পর্কে তাদের পরবর্তী প্রজন্ম পর্যন্ত ঠিক থাকে। অরণ্যে বসবাসকারী লোকজন চাইলেই গ্রামে এসে বসবাস করতে পারে, কিন্তু এরা অরণ্যে বসবাস করাটাকেই বেছে নেয়, কারণ সেখানে রয়েছে পরিষ্কার পানি, কম রোগবালাই, কম পরিশ্রমের প্রয়োজনীয়তা, কম দ্বন্দ্ব। আরেকটা অনেক বড় কারণ হলো অরণ্যে তাদের কোনো টাকার দরকার নেই। সমীক্ষা থেকে জানা যায় আফ্রিকান রেইন ফরেস্টের লোকজনের স্বাস্থ্য ও খাদ্যাভ্যাস সাবসাহারান অন্যান্য জাতিগোষ্ঠীর লোকজনের চেয়ে ভালো। কঙ্গো রেইন ফরেস্টের লোকজন শিকার করার জন্য বিখ্যাত। প্রতিটি দলের আলাদা আলাদা পদ্ধতি রয়েছে শিকার করার। যেমন এফেরা প্রায় 45 প্রজাতির প্রাণী শিকার করে এবং তাদের শিকারের মূল হাতিয়ার হলো তীরধনুক। অন্য দলেরা তীরধনুকের পাশাপাশি জালও ব্যবহার করে শিকারের জন্য। বেশিরভাগ ক্ষেত্রে শুধু পুরুষরা তীরধনুকের সাহায্যে বৃক্ষবাসী প্রাণী শিকারের কাজ করে থাকে, তবে স্থলচর প্রাণী শিকারের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। স্থলচর প্রাণী শিকার করার জন্য পুরুষরা একটি উপবৃত্তাকার জাল মাটিতে বিছিয়ে রাখে। এখানে মহিলাদের কাজ হলো শিকারকে ভয় দেখিয়ে ওই জালের ভেতরে আনা। জালে প্রাণী আসার সাথে সাথে পুরুষরা বর্ষা নিক্ষেপ করে তারা বন্য প্রাণীদের অনেক সম্মান করে এবং শিকার করার সময় প্রাণীদের যত কম কষ্ট দেয়া যায় সেই চেষ্টাই করে। কিন্তু তবুও দিন দিন বন্যপ্রাণীর মাংসের ব্যবসা অনেক বেড়ে গেছে। তাছাড়া অবৈধ বন দখলকারীরা ইদানিং অরণ্যে বসবাসকারীদের বিলুপ্তিপ্রায় আফ্রিকান হাতির অনুসরণের কাজে ব্যবহার করছে, কারণ আফ্রিকান হাতির দাঁতের মূল্য সাভানা অঞ্চলের হাতির দাঁতের তুলনায় অনেক বেশি দামি। অতুলনীয় জীববৈচিত্র্য আর হাজার হাজার প্রজাতির আবাসস্থল কঙ্গো অরণ্যের সংরক্ষণ অত্যন্ত জরুরি, বিশেষ করে কেন্দ্রীয় আফ্রিকান জনগণ ও প্রাণীকুল, যারা খাদ্য ও আশ্রয়ের জন্য এই অরণ্যের উপর নির্ভরশীল। বর্তমানে কঙ্গো প্রজাতন্ত্রের 16% ভূমি সরকারি রক্ষণাবেক্ষণে আছে এবং সেখানে কিছু প্রজাতির প্রাণী আছে। যেমন পশ্চিমা স্থলভূমির গরিলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,25,000-এ। 2008 সালে কঙ্গো প্রেসিডেন্ট ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে,
এই রেইন ফরেস্টকে বৃক্ষ নিধনের প্রভাব থেকে রক্ষা করার জন্য। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের 8% ভূমি সংরক্ষণ করা আছে এবং পরিকল্পনা আছে এর পরিমাণ 10 থেকে 15% উন্নীত করা। গ্যাবনের 80% জুড়ে এই রেইন ফরেস্ট অবস্থিত। ক্যামেরুনের 8% বর্তমানে সংরক্ষিত, কিন্তু দুর্বল আইন প্রয়োগকারী ও জনবলের অভাবে এখানে রেইন ফরেস্ট সংরক্ষণ করা ক্যামেরুন সরকারের জন্য বেশ দুরূহ ব্যাপার। এছাড়াও নিরক্ষীয় গিনিতে 16.8% এবং কেন্দ্রীয় আফ্রিকায় 16.6% সংরক্ষিত। এছাড়াও জাতিসংঘ রেইন ফরেস্টের 5টি জাতীয় উদ্যানকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে। কিন্তু এসবের বাইরেও অনেক বড় একটা ঝুঁকি এই অরণ্যের লোকজনের মধ্যে সৃষ্টি করেছে এখানকার কাঠ সংগ্রহকারীরা। কারণ তারা এখানে বাণিজ্যিকভাবে কাঠ কাটতে এসে উপজাতিদের মধ্যে টাকা, তামাক, মারিজুয়ানার মতো জিনিসের পরিচয় করে দিচ্ছে, যা এখানকার জাতিগোষ্ঠীগুলোর সহজ সরল জীবনকে জটিল করে তুলেছে এবং সেখানে শান্তি বিনষ্ট করছে। বন ও বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি এইসব দিকেও কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত অতি সত্বর।